এখন পেজ নাম্বার যদি থাকে তুমি যেমন সহজে বুঝতে পারবা, আবার অ্যাক্সিডেন্টলি যদি চেঞ্জ হয়ে যায় তখন আমরা একটু কষ্ট করে তোমার পেজ নাম্বারের অর্ডার অনুযায়ী আমরা দেখতে পারবো। তাহলে পেজ নাম্বার থাকলে তোমার জন্য সুবিধা, আবার অ্যাক্সিডেন্টলি যদি উল্টাপাল্টা হয় আমরা সেটা বুঝতে পারবো। আর যদি পেজ নাম্বার না থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো না, তাই না? আর লেখার মাঝে আর একটু স্পেস আনতে হবে। ওকে ওকে, তো তোমার অ্যাসাইনমেন্টটা তোমাকে দেখায় দিলাম, আর আস্তে আস্তে সবারটাই দেখতে পারবো। এখন কথা হলো যে তুমি বেসেস ফাংশনের কতটুকু পড়ছো বলো দেখি। স্যার আগে অ্যাসাইনমেন্ট যতটুকু ছিল স্যার ততটুকু দেখছিলাম, পরের টুকু আর দেখা হয়নি। অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে ছিল? যেমন তুমি আমাকে অ্যাসাইনমেন্টটা দিছো, তোমার তারিখ লেখা আছে, আমি দেখি 6/12, তাই না? তোমার লেখা ডেট অনুযায়ী তুমি 6/12 দিছো, তাহলে এরপর তো পুরো 1 মাস চলে গেছে। এর মধ্যে আর এই কোর্সটা পড়ো নাই? এখন আমি কিন্তু বলেছি যে আমাদের বেসেস ফাংশন বলি, লেজেন্ড্রা, পলিনোমিয়াল বলি বা হারমাইট, অর্থাৎ এই চ্যাপ্টারে, অর্থাৎ এই পার্টে আর কি, এই পার্টে আমরা যে জিনিসগুলাই পড়াবো প্রত্যেকটা জিনিসই একই রকম এবং একটা চ্যাপ্টার পড়ানোর অর্থই আমাদের 4টা চ্যাপ্টার পড়া হয়ে গেছে। ওকে, অর্থাৎ যতগুলো টপিকস থাকবে সেটা বেসেস হোক, লেজেন্ড্রা হোক, অথবা কি আরেকটা আছে না, ওটার নাম কি, বেসেস, লেজেন্ড্রা, তারপরে আছে হারমাইট, তারপরে লেগুরি, যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, তাই না? সবগুলাই কাছাকাছি। এখন আমি বললাম সবগুলাই কাছাকাছি, সবগুলাই সহজ, কিন্তু তুমি যদি না বুঝো, আমি সহজ বলি আর কঠিন বলি, সেখানে কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এখন তুমি যদি সহজ বলো সেটাতে একটু বেনিফিট আছে, যে তোমার কাছে যখন টপিকটা সহজ মনে হবে তখন আসলে আমাদের মূল টার্গেটই তোমার কাছে টপিকটাকে সহজ হিসেবে প্রেজেন্ট করা। এখন তুমি যদি একটু না পড়ো তাহলে আমি সহজ বললেও তুমি বুঝবা না যে কোনটাকে আমি সহজ বলতেছি, আবার আমি কঠিন বললেও তুমি বুঝবা না যে কোনটাকে আমি কঠিন বলতেছি। কি ঠিক না? ওকে, তাহলে কি করা উচিত? এটাকে সহজ হিসেবে প্রেজেন্ট করব না কঠিন হিসেবে প্রেজেন্ট করব? আনিকা, কথাই বলা বন্ধ করে দিল। এই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরাই বলো যে এটাকে কি সহজ হিসেবে করতে চাও না কঠিন হিসেবে দেখতে চাও? স্যার সহজ হিসেবে। সহজ হিসেবে না? এখন সেই সহজ করার দায়িত্বটা কার? তোমাদের না? আমাদের। হ্যাঁ, তোমরা যদি না পড়ো তাহলে তোমাদের পার্টিকুলার কিছু কনফিউশন থাকতে পারে। পড়তে গেলে কি মনের মধ্যে কোশ্চেন জাগে না? কি হ্যাঁ স্যার। রহিমার কোশ্চেন জাগে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়লে মনের মধ্যে কোশ্চেন জাগবে। আজকে পড়লে তোমার 10টা কোশ্চেন জাগতে পারে, আবার একই টপিক যদি তুমি আগামীকাল আবার পড়ো দেখবা 10টা কোশ্চেন থেকে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন তুমি নিজেই অ্যান্সার তৈরি করে ফেলছো। তারপর যদি আরেকদিন পড়ো দেখবা যে আরো 2টা কোশ্চেনের অ্যান্সার জেনে গেছো, আর তখন আস্তে আস্তে জিনিসটা সহজ মনে হয়। আর তারপরে যেটা তুমি জানতে পারতেছো না বা বুঝতে পারতেছো না সেটা আবার আমাদের সাথে অথবা বন্ধুর সাথে শেয়ার করতে হবে। আর শেয়ার করতে গেলে যে অনেক সময় নিজের অজানা কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়, এটা কি কখনো ভেরিফাই করছো তোমরা বা এক্সাম্পল জি দেখছো? স্যার। যে আমি বুঝতেছি না, বন্ধুর সাথে একটা জিনিস কথা বলতেছি হঠাৎ মনে হয় হ্যাঁ এটা তো এভাবে হচ্ছে, ঠিক না? তো ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। ওকে, যদিও এখন হল খোলা থাকলে যতটা বন্ধুদেরকে পাওয়া যায় এখন ততটা পাওয়া যায় না, বাট আমরা তো আমাদের প্রয়োজনে পড়াশোনার বাইরেও তো আমরা কারো না কারোর সাথে যোগাযোগ রাখি, কি রাখি না?
নাকি ক্লাসের বাইরে আমরা কারোর সাথেই কথা বলি না? স্যার বলি। বলি তো, তাই না? যে পড়াশোনার বাইরেও আমরা যোগাযোগ রাখি। কাজেই পড়াশোনার জন্য যে একজনের সাথে শেয়ার করে পড়াটা, যে আমি কোন জিনিসটা পড়তেছি আর সে কোন জিনিসটা পড়তেছে, দুইজন শেয়ার করে পড়লে তখন পড়াটা একটু ইজি হয়। ২ টা কারণে ইজি হয়। যে আমার সাথে একজন পড়তেছে, সেটা যেমন আমাকে উৎসাহ জাগায়, আবার ২ জন যদি একই টপিকস পড়ে, তাহলে আমার কনফিউশনটা সে সলভ করতে পারে, আবার তার কনফিউশনটা আমি সলভ করতে পারি। তো আমরা বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কয়েকদিনেই মোটামুটি শেষ করছি। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আছে হ্যাঁ, বলো। স্যার, এই পেজেই স্যার ওই যে উপরে যে লেখা আছে ইন পার্টিকুলার উই টেক এ নট, স্যার এই লাইনটা কি করে আসলাম বা এটা কি করে পেলাম? আচ্ছা, এখানে যেমন আমরা যখন সলিউশনটা এই যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা ক্যালকুলেশন করেছি, তো আমরা যেমন এটা পাইছি A2 এর ভ্যালু, তাই না? তারপরে এটা হলো A4 এর ভ্যালু, তারপর এটা হলো A6 এর ভ্যালু। এইভাবে আমরা ইন জেনারেল একটা রিলেশন ডেভেলপ করলাম, যেটা হলো A2M। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো জি যে স্যার। এখানে আমরা A2M কেন লিখছি? যেহেতু আমাদের ভ্যালুগুলা 2, 4, 6 এইভাবে আছে, এই কারণে আমরা এটাকে A2M দ্বারা রিপ্রেজেন্ট করেছি। বাট নরমালি যদি এটা 1, 2, 3 অর্থাৎ A1, A2, A3 এইভাবে আসতো, তাহলে কিন্তু আমরা এটাকে লিখতাম AM, ঠিক না? জি স্যার। এখন এখানে A3, A5, A1 এগুলা সব 0, এই কারণে আমরা ইভেন নাম্বারের ভ্যালুগুলা পাইছি এখানে। আর ইভেন নাম্বারের ভ্যালুগুলার জন্য আমরা এখানে A2M লিখছি, এবং A2 এর ভ্যালুটা আমরা এই যে রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা লিখে রাখছি সেটা আছে। এখন এই যে টার্মটা পাওয়া গেছে, এই টার্মটাকে একটা সিম্পলিফাইড বা একটা সুন্দর ফর্মে আনার জন্য, ঠিক আছে? এখন সুন্দরের তো আবার নির্দিষ্ট কোনো লিমিট নাই। কি লিমিট আছে? না স্যার। না, আমি একটাকে সুন্দর মনে করতে পারি, তুমি আরেকটাকে সুন্দর মনে করতে পারো। ওকে, বাট এখানে এখন যেই ফর্মে আছে, তো ওরা চিন্তা করলো আমরা যদি এ নটের একটা পার্টিকুলার ভ্যালু দেই, তাহলে খেয়াল করে দেখো এইটা আর এটা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? জি স্যার। যে এটা একটা বড় টার্ম, আর সেই বড় টার্মটাকে আমরা একটু ছোট টার্মের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে এ নট যেহেতু একটা আরবিটারি, তো এই রেজাল্টটাকে একটু সিম্পলিফাইড ফর্মে আনার জন্য এবং টার্মগুলোর মধ্যে একটা রিলেশন আনার জন্য এ নটের একটা পার্টিকুলার ভ্যালু ধরা হয়েছে, এবং ধরে এই রেজাল্টটা সিম্পলিফাই করা হয়েছে। আর কিছু না। ওকে, এখন সিম্পলিফাইটা কি বা রিলেশনটা কিরকম করা হয়েছে দেখো, যে আগে n+1, n+2, n+m পর্যন্ত ছিল, সেটাকে আমরা গামা n+m+1 একটা টার্মের মাধ্যমে প্রেজেন্ট করতে পারছি। এটা একটা কেস হয়েছে। আর আগে শুধু ছিল 2 টু দি পাওয়ার 2m, এটার সাথে এখন এখানে 2 টু দি পাওয়ার nটা এনে এখানে 2m+1, এটার ফলে কি হয়েছে যে এটার সাথে যে গামার সাথে m+n আছে কিছুটা সিমিলার হয়েছে, এবং টার্মগুলোও আমাদের এখানে যে টার্মগুলো আছে সবগুলাকে আমরা একটা সিরিজ আকারে এই ফর্মে প্রেজেন্ট করতে পারতেছি। ওকে, তো এইরকম ভাবে এই একটা সিমিলারিটি আনার জন্য, যে টার্মগুলোর সাথে একটা মিল আনার জন্য একটা পার্টিকুলার ভ্যালু ধরা হয়েছে। কি বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে ওটা আনার জন্য কোনো নির্দিষ্ট প্রসিডিউর নাই? না, নির্দিষ্ট প্রসিডিউর না, জাস্ট রেজাল্টটাকে একটু মডিফাই করার জন্য, একটু সিম্পল ফর্মে আনার জন্য এ নটের একটা পার্টিকুলার ভ্যালু ধরা হয়েছে। আর কিছু না। ওকে, ওকে স্যার। জি স্যার। ওকে। এখন পরীক্ষার সময় তো বুঝতেই পারছো যে এই কোশ্চেনের অ্যান্সারটা একটু লেন্দি, কাজে এটা কিভাবে টাইম সেভ করা যাবে বা পরীক্ষার সময় কিভাবে দ্রুত লেখা যাবে সেটা একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যদি চলে আসে। আচ্ছা, তাহলে এটা গেল সলিউশন। তাহলে সলিউশনটাতে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। এরপরে এখানে একটা রিলেশন ডেভেলপ করা হয়েছে, যেটা আমরা দেখেছি যে বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা এস এর দুইটা ভ্যালু পাইছি, একটা হলো +n আর একটা হলো -n, এবং সেখানে আমরা দুইটা রেজাল্ট পাইছি বেসেল ফাংশন, একটা হলো যে nx আর একটা ছিল যে -nx। তো
তো এখানে জে এন এক্স আর জে মাইনাস এন এক্স এই দুটো রেজাল্ট যে ডিপেন্ডেন্ট এবং এই দুটো রেজাল্টের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা এখানে প্রমাণ করা হয়েছে। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখন আমি তোমাদেরকে এটা দেখতে বলছি যে এটাকে দেখে রেজাল্টটা যাতে তোমরা বুঝতে পারো। এখানে যে পার্টটা কন্ডিশন গুলো বলা হয়েছে এই পার্টটুকু, এটা কি তোমরা বুঝছো? বা এখানে কারো কোনো কোশ্চেন আছে এই অংশটুকু? স্যার একটু কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার এখানে m+1 গ্রেটার দেন অর ইকুয়াল n লিখছে। হুম। স্যার এখানে যে ইকুয়াল সাইনটা, এখানে যদি ইকুয়াল হয় তাহলে তো 0 গামা হয়ে যাচ্ছে। হ্যাঁ, গামা জিরোর ভ্যালু কত? গামা 0 ভ্যালু কি মানে থাকবে? বলো গামা জিরোর ভ্যালু আছে কি নাই? গামা 0 ভ্যালু তো মনে হয় নাই। এক মিনিট, এই মুহূর্তে তাহলে আমাকে একটু দেখে বলতে হবে। যেহেতু ল্যাপটপ, তোমাদের কি কারো মনে আছে যে গামা জিরোর ভ্যালু কত? গামাটা সম্ভবত n+1 এর জন্য ডিফাইন করা, কোনটা দিলাম? আচ্ছা, গামা জিরো ভ্যালু ডিফাইন না, কারণ গামা হলো n গ্রেটার দেন 0, তাই না? n গ্রেটার দেন 0 জন্য গামা ডিফাইন করা হয়েছে এবং গামা 1 থেকে ভ্যালুগুলা আসতেছে। কাজে গামা জিরো ভ্যালুটা ডিফাইন করা নাই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করা যায়? স্যার এখানে কি ইকুয়াল সাইনটা হবে? কোন জায়গাটাতে? এক মিনিট দেখে স্যার নিই। এই যে m+1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n। আচ্ছা, এখানে তো স্যার এই যে ইকুয়াল লাইন। দেয় নাই। আচ্ছা, দেন গামা অফ এ নেগেটিভ নাম্বার ইজ ইনফিনিটি বা আনডিফাইন্ড, তাই না? তাহলে এখানে ইকুয়াল দিলে মনে হয় হয়ে যায়। তো এটার ক্ষেত্রে তো আমরা আনডিফাইন্ড, তো এটাকে আমরা 1/গামা যদি আমরা আনডিফাইন্ড হিসেবে দেখি তাহলে সেটাকে আমরা ইনফিনিটি যদি ধরে এটার মতো, যেমন গামা অফ এ নেগেটিভ নাম্বার ইজ আনডিফাইন্ড, তাই না? তো 1/গামা অফ এ নেগেটিভ নাম্বার ইজ 0। তাহলে এখানে ইকুয়াল যদি দিয়ে দেয় তাহলে পরবর্তীতে কি সমস্যা হবে? স্যার এখানে ইকুয়াল না, মানে নিচের লাইনটাতে তো স্যার m+1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n লেখা। স্যার যে সেকেন্ড লাইনটা j - nx, এটা স্যার এখানে মনে হয় ইকুয়াল সাইনটা হবে না। এখানে হ্যাঁ স্যার এই লাইনটাতে যে m+1 এটা গ্রেটার দেন অর ইকুয়াল। যেমন এখানে তো n গ্রেটার ইকুয়াল টু m+1, জি স্যার। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমরা কি করেছি যে আমরা নন জিরো ভ্যালুস অফ যে n মাইনাস এক্সিস্ট অনলি ফর m+1 গ্রেটার ইকুয়াল টু n। জি স্যার এখানে এই তাহলে জায়গাটাতে। এই জায়গাটাতে, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটু দেখে নেই। যেমন এখানে কনসেপ্টটা যে m+1টা, এটা যদি এখানে তাহলে ইকুয়াল দেওয়া যাবে না, তাই না? স্যার এখানে ইকুয়াল সাইনটা না হলে ঠিক আছে। আচ্ছা, যদি m+1 যদি ইকুয়াল হয় তাহলে ইকুয়াল হলে এটা 0 হয়ে যায়। আর আচ্ছা, তাহলে এখানে ইকুয়াল সাইনটা বাদ দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি আমি স্যার। একটু দেখি, দেখে তারপর এটা পরে তোমাকে বলবো যে ইকুয়াল সাইনটা আমরা রাখতে পারবো কি পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার। জি আমি স্যার। এটা একটু ভেবে তারপরে তোমাকে বলবো। ওকে, জি স্যার। তোমরাও অন্যরা একটু চিন্তা করো, আমি মার্ক করে রাখলাম। এমনিতে এই কনসেপ্টটা তো বুঝতে পারছো, এই পার্টটুকু? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটাতে আর কোনো কোশ্চেন নাই, বাট এই রিলেশনটা আমাদের যে কোনো সময় কাজে লাগবে, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কাজে লাগবে পরবর্তীতে, যার জন্য এই রিলেশনটা কিন্তু মনে রাখতে হবে। সেটা যে nx হলে কি হবে আর যে মাইনাস nx কে আমরা কিভাবে যে nx এ কনভার্ট করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা বেসেলস ফাংশন ইউজ করে আমরা কিছু রেজাল্ট ডিরাইভ করেছি, যেমন যে হাফ এক্স, যে মাইনাস হাফ এক্স,
এখানে তো কারো কোনো কোশ্চেন নাই। জাস্ট আমাদের বেসিস ফাংশন যেটা, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে এবং এই রেজাল্টটাতে আমরা n ইকুয়াল টু একবার প্লাস হাফ বসাইছি আর আরেকবার মাইনাস হাফ ইউজ করেছি। তারপরে আমরা যেটা করেছি যে এই সিরিজটা এটাকে শর্ট ফর্মে আছে, এটাকে এক্সপ্যান্ড করে তারপরে গাম্মা ফাংশনের প্রপার্টি ইউজ করে একটু সিম্পলিফাই করে আমরা এখানে sin x এর সিরিজটা পাইছি এবং এটা পরিবর্তে sin x দিয়েছি। এখন এখানে যে ক্যালকুলেশনটা আছে এটাতে কারো কোনো কোশ্চেন আছে? এই পার্ট থেকে যে আমরা এই পার্টটা গেছি, কারো কোনো কোশ্চেন নাই তাই না? আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। আর এটাতে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এই যে মাইনাস হাফ এক্স ক্যালকুলেশন করেছি সেটাতেও কারো কোনো কোশ্চেন নাই। ওকে, এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে যেমন মনে করো আমরা যে হাইলাইট করে রাখছি দুটো লাইন, তো আমি 3টা লাইন হাইলাইট করি। এই 3টা লাইন, এখন এই 3টা লাইন আমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করে আসছি, আমরা নর্মালি যেভাবে ক্যালকুলেশন করি, তাহলে এই 3টা লাইন লিখতে গেলে আমাদের অ্যাটলিস্ট 3 মিনিট সময় লাগবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। এখন পরীক্ষার সময় আমি যদি 3 মিনিট সময়, এই কোর্সটাতে 3 মিনিট আসলে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন যে মাইনাস হাফ এক্স, এটা যেহেতু ফিক্সড, আমাদের রেজাল্ট তো এটাই আসবে, তাই না? এটাও আমরা জানি। কাজে আমি প্রথমে n এর পরিবর্তে মাইনাস হাফ ইউজ করে আমরা এই রেজাল্টটা লিখলাম, তারপরে এটাকে এক্সপেন্ড করলাম। আচ্ছা, তারপরে এখানে যে আমাদের cos x এর সিরিজটা আছে, তোমাদের মধ্যে কি কেউ আছো যে cos x এর সিরিজটা মনে নাই এখন, বা আগে কখনো দেখো নাই? আমার মনে হয় কারো থাকার কথা না যে cos x sin x e টু দি পাওয়ার x, তারপর ln 1 প্লাস x, এই জাতীয় যে সিরিজগুলো আছে এগুলো আমরা কেউ দেখি নাই, এরকম কেউ নাই, তাই না? তো আমরা যেটা করব যে এখানে ক্যালকুলেশনটা নিজে নিজে না করে, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা ক্যালকুলেশনটা পরীক্ষার সময় চেক না করে, আমরা এখন চেক করে রাখবো, বাট পরীক্ষার সময় এই ক্যালকুলেশনটা করতে যাব না। আমরা কি করব যে এখান থেকে কিছুটা শর্ট ফর্মে এটা লিখে দিব এবং এখান থেকে সরাসরি ক্যালকুলেশনে আসুক আর না আসুক আমরা এই রেজাল্টটা লিখে দেব। অর্থাৎ লেফট সাইডের রেজাল্টটা তো আমাদের কি কোশ্চেনেই থাকবে, আর এটা হলো আমাদের cos x এর সিরিজটা। ঠিক আছে, তাহলে এটা যেহেতু cos x এর সিরিজটা, আমরা cos x এর সিরিজটা এখানে ডিরেক্টলি লিখে দেব। অথবা এর আগের অঙ্কটাতে এই যে টার্মটা, এটার সাথে এটার একটু ডিফারেন্স আছে, সেটা কি যে প্রথমে আমরা এই টার্মটা লিখে নিব যে 1/x কমন নেওয়ার পরে sin x এর সিরিজ থাকবে, তারপরে এক্সট্রা বাদ দিয়ে দিলে এখানে যে টার্মটা আসবে সেটা আসবে। এখন চাইলে আমরা এখান থেকে সরাসরি এটা লিখতে পারি যে এই টার্মটাকে বাদ দিয়েও দিতে পারি, এখন আমাদের টাইম সেভ করার একটা সুযোগ রাখতে হবে। ঠিক আছে, তো পরীক্ষার সময় এই টেকনিকটা যদি আমরা অবলম্বন করি আমাদের হয়তো 1-2 মিনিট টাইম এটাতে সেভ করার সুযোগ থাকবে। ওকে, তো যে 3/2x সাধারণত থাকে না, বাট একই টাইপের যেহেতু ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেশনটা বোঝার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপর রেকারেন্স রিলেশন সম্পর্কে আমরা যেটা বলেছিলাম যে আমাদের বেসেস ফাংশনটাকে মডিফাই করে বা রিঅ্যারেঞ্জ করে আমরা একটা থেকে আরেকটা ফর্ম ডেভেলপ করতে পারি। তো এখানে আমাদের সেরকম কিছু রিলেশন আমরা দিয়ে দিচ্ছি। তো অনেক সময় পরীক্ষার সময় এই রিলেশন গুলা চলে আসতে পারে, কারণ কোশ্চেনটা আসলে কে করবে সেটা তো আসলে নিশ্চয়তা নাই। সেই কারণে তোমরা ক্যালকুলেশন গুলো একটু বুঝে নেবা এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবা। এরপরে জেনারেটিং ফাংশন, আমাদের বেসেস ফাংশন, লেজেন্ডার ফাংশন যেটাই বলি, প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা জেনারেটিং ফাংশন আছে এবং সেই জেনারেটিং ফাংশন যেটাকে জেনারেটিং ফাংশন বলা হয়েছে সেটাকে এক্সপ্যান্ড করলে, যেমন এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করলে টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা হবে আমাদের বেসেস ফাংশন। এজন্য এই ফাংশনটাকে বলা হয়েছে জেনারেটিং ফাংশন ফর বেসেস ফাংশন এবং আমরা এই রিলেশনটা লিখতে পারি। তো এখানে আমরা এটাকে প্রমাণ করেছি
আর সেটা প্রমাণ করার জন্য আমরা যেটা করেছি যে প্রথমে e টু দি পাওয়ার xt/2, অর্থাৎ এখানে আমাদের দুইটা টার্ম আছে। আমরা যেটাকে জেনারেটিং ফাংশন ফর বেসিস ফাংশন বলেছি, সেখানে আমাদের দুইটা টার্ম আছে। একটা হলো e টু দি পাওয়ার xt/2 আর একটা হলো e টু দি পাওয়ার x/2t। তো আমরা এই দুইটা টার্মকে প্রথমে আলাদা আলাদা এক্সপ্লেন করেছি, তার মধ্যে এটা একটা রেজাল্ট আর এটা একটা রেজাল্ট। তাহলে আলাদা আলাদা এক্সপ্লেন করার পরে তারপর আমরা সেই এক্সপেনশন বা সিরিজটাকে আমরা শর্ট ফর্মে লিখেছি একটা সিরিজের মাধ্যমে লিখেছি। সেটা হলো এটা হলো e টু দি পাওয়ার xt/2 এর রেজাল্টটা আমরা সিরিজ আকারে একটা টার্মের মাধ্যমে প্রেজেন্ট করেছি, আর এটা হলো e টু দি পাওয়ার -x/2t এই রেজাল্টটা। তারপর আমরা ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা আনার চেষ্টা করেছি। এখন এই রিলেশনটাতে আমাদের টার্গেটটা হলো t টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা ইকুয়েট করা, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তো এটাতে তোমাদের কি কোনো কোশ্চেন আছে? আর যেমন এটাতে তোমাদের একটা জিনিস কনফিউশন থাকতে পারে, সেটা হলো আমরা r - s = n ধরেছি, যে লাস্ট পার্টটুকু, যে আমরা যেহেতু t টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা ইকুয়েট করেছি, কাজে r - s = n ধরেছি, এবং এই nটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরোও হতে পারে। তো আমরা সেটা দুইটা কেসের মাধ্যমে আলাদা করে আমরা দেখাইছি যে বেসিস ফাংশনের কোএফিসিয়েন্টটা, অর্থাৎ t টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা বেসিস ফাংশন। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? নাকি কেউ পড়ো নাই? তাসনুবা শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি কি এই ক্যালকুলেশনটা চেক করছো? জি স্যার, করছি। জেনারেটিং ফাংশন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা অর্থোগোনালিটি তো আলোচনা করি নাই, না? অর্থোগোনালিটি অফ বেসিস ফাংশন? না স্যার। তাহলে এটাও আগের মতোই, এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রপার্টি ইউজ করা হয়েছে। তো স্টেটমেন্ট যেটা বলছে যে এটা হলো একটা ইকুয়েশন, ওকে, যে বেসিস ফাংশনটা হলো jn x এর ফাংশন, তাই না? jn x। তো এখানে jn r(a) = 0 একটা ইকুয়েশন বলা হয়েছে, এবং এখানে আলফা আর বিটা দুইটা ডিস্টিংক্ট রুট অফ দিস ইকুয়েশন। দ্যাট মিন্স আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে এখানে দুইটা রুট পাবো, একটা হলো আলফা আর একটা হলো বিটা, এবং এই রুট দুইটা ডিফারেন্ট বা ডিস্টিংক্ট। এখন আমরা যদি এই ইন্টিগ্রেশন করি 0 টু a উইথ রেসপেক্ট টু r, এই টার্মটাকে ইন্টিগ্রেশন করি, দ্যাট মিন্স ইন্টিগ্রেশন ফ্রম 0 টু a jn আলফা r jn বিটা r r dr = 0, তাহলে আমরা এই রিলেশনটা ডেভেলপ করতে পারবো। অর্থাৎ বেসিস ফাংশনটাকে ইউজ করে আমরা এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 প্রমাণ করতে পারবো, এবং এই রেজাল্টটাকে বা এই রিলেশনটাকেই বলা হচ্ছে অর্থোগোনালিটি অফ বেসিস ফাংশন। ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমরা বেসিস ফাংশনের প্রপার্টি থেকে এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। তো ফার্স্ট আমাদের কিছু রেজাল্ট আমরা ডিরাইভ করে নেই। সেই রেজাল্টটা হলো যে এই ইকুয়েশনে যদি দুইটা রুট হয় আলফা আর বিটা, তাহলে রুটের ডেফিনেশন অনুযায়ী আমরা ওই ভ্যালুটাকেই রুট বলি যেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাই না? তাহলে রুটের ডেফিনেশন অনুযায়ী যেই ভ্যালুটা একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেই ভ্যালুটাকে আমরা বলি ওই ইকুয়েশনটার রুট। এখন এক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে আলফা আর বিটা হচ্ছে এই ইকুয়েশনটার দুইটা রুট। ওকে, কাজে আমরা রুটের ডেফিনেশন অনুযায়ী আরটাকে আলফা এন্ড বিটা দ্বারা রিপ্লেস করতে পারি, এবং যখন আমরা আলফা দ্বারা রিপ্লেস করি তখন আমরা পাচ্ছি jn আলফা a = 0, আর যখন আমরা বিটা দ্বারা রিপ্লেস করতেছি তখন আমরা পাচ্ছি jn বিটা a = 0। That means alpha and beta satisfy this equation.
ওকে, তো এই যে রেজাল্টটা আমরা পাইলাম, দুটা রেজাল্ট, এই দুটা রেজাল্ট আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন জেএনএক্সটা কি? জেএনএক্সটাকে আমরা বলছি বেসিস ফাংশন, এবং সেটা হচ্ছে বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, এখন আমরা যদি x ইকুয়াল টু আলফা আর ধরি এবং y ইকুয়াল টু ইউ ধরি, যেহেতু আমরা আমাদের উপরে রিলেশনটা ডেভেলপ করতে চাচ্ছি, এবং আমাদের যেহেতু দুইটা সলিউশন আছে, একটা আলফা আর একটা বিটা, তাহলে y ইকুয়াল টু আমরা একবার ইউ ধরবো আর একবার ভি ধরবো, এবং x ইকুয়াল টু আমরা একবার আলফা আর একবার বিটা আর ধরে আমরা এই ইকুয়েশনে বসানোর চেষ্টা করবো আর কি। তাহলে x ইকুয়াল টু যদি আলফা আর হয় আর y যদি ইউ হয়, তাহলে এই যে y ইকুয়াল টু ইউ, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাচ্ছি dy dx, এটা ইকুয়াল টু du dx। এখন du dx কে আমরা চেইন রুল ইউজ করে আমরা এটাকে du dr and dr dx লিখতে পারি। দেন এই যে x ইকুয়াল টু আলফা আর, এই রিলেশনটা থেকে আমরা dr dx এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি, যেটা আমাদের এখানে দেওয়া আছে যে dx ইকুয়াল টু আলফা dr, এবং এখান থেকে আমরা পাচ্ছি dr dx ইকুয়াল টু 1 বাই আলফা। তাহলে এই রিলেশনটা কি তোমরা বুঝতে পারছো, বা এই ক্যালকুলেশনটা? দেখো তো কোনো কোশ্চেন আছে কিনা এই ক্যালকুলেশনটাতে। এখানে মূলত আমরা y ইকুয়াল টু ইউ, এই y ইকুয়াল টু ইউ রেজাল্টটাকে প্রথমে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে আমরা পাইছি dy dx ইকুয়াল টু du dx। দেন আমরা চেইন রুল ইউজ করে ইউটা যদি আর এর ফাংশন হয়, আমরা এটা লিখতে পারি যে du dr and dr dx। দেন dr dx এর ভ্যালুটা আমরা x ইকুয়াল টু আলফা আর এখান থেকে ইউজ করে আমরা dr dx এর ভ্যালুটা পাই 1 বাই আলফা। ওকে, নেক্সট একইভাবে আমরা ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এর ভ্যালুটা ক্যালকুলেশন করেছি, একটু দেখো তো যেটা তোমরা বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কেউ আছো যে বুঝতে পারতেছো না এই ক্যালকুলেশনটা? তাহলে মনে হয় কেউ নাই। তাহলে এই যে আমরা ডিওয়াই ডিএক্স আর ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এই দুটা ভ্যালু ক্যালকুলেশন করলাম, মূলত আমাদের টার্গেটটা হলো যে এক্স ইকুয়াল টু আলফা আর আর ওয়াই ইকুয়াল টু ইউ, এই দুটা রেজাল্ট আমরা এই যে ইকুয়েশন 1 বা বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনে আমরা এক্স এর পরিবর্তে আলফা আর বসাবো আর ওয়াই এর পরিবর্তে ইউ বসাবো। তাহলে এখানে যেহেতু ওয়াই ডাবল প্রাইম আছে, ওয়াই প্রাইম আছে, তাহলে ওয়াই প্রাইমটা রিপ্রেজেন্ট করে আমাদের ওয়াইটাকে একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই ডাবল প্রাইমটা রিপ্রেজেন্ট করে দুবার ডিফারেন্সিয়েশন। এই কারণে আমরা সেই ওয়াই প্রাইম আর ওয়াই ডাবল প্রাইমের ভ্যালুটা ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করার পরে এখন আমরা এই এক্স এর পরিবর্তে এই রেজাল্টটা বসায় দেব। ওকে, তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে আলফা আর ইউজ করি, তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়। যে এই রিলেশনে আমরা কি বসাচ্ছি, এক্স এর পরিবর্তে আলফা আর আর ওয়াই এর পরিবর্তে ইউ, তাহলে ডিওয়াই ডিএক্স আর ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এবং বসানোর পরে আমরা এই রিলেশনটা পাইছি। খেয়াল করে দেখো, এক্স এর পরিবর্তে আমরা আলফা আর বসাইছি, কাজেই আলফা আর হোল স্কয়ার, আর ওয়াই ডাবল প্রাইমের ভ্যালুটা আমরা পাইছি 1 বাই আলফা স্কয়ার ডি স্কয়ার ইউ ডিআর স্কয়ার। কাজে দেখো আমাদের ফার্স্ট টার্মটা ঠিক আছে, তারপর সেকেন্ড টার্মটাতে আছে এক্স ওয়াই প্রাইম, কাজে এক্স এর পরিবর্তে আমরা আলফা আর বসাইলাম আর ওয়াই প্রাইমের পরিবর্তে ডি ইউ ডি আর, তারপরে এক্স স্কয়ারের পরিবর্তে আলফা স্কয়ার আর স্কয়ার এন্ড ওয়াই এর পরিবর্তে ইউ। তারপর আমরা এটাকে একটু সিম্পলিফাই করে আমরা রেজাল্টটাকে এইভাবে প্রেজেন্ট করলাম। এখন সিম্পলিফিকেশনটা আমার কাছে মনে হয় সিম্পল, এখন তোমাদের কাছে একটু দেখো তো যে এটা সিম্পল কিনা। এখন আমি সিম্পল বললে তো হবে না, তোমাদের কাছে কি সিম্পল না? যে দেখো আমরা শুধু আলফা স্কয়ার ক্যান্সেল করে দিলাম, আর এখানে আলফা আলফা ক্যান্সেল করেছি, আর ফাইনালি ডি স্কয়ার ইউ ডিআর স্কয়ার কে আমরা ইউ ডাবল প্রাইম লিখেছি। ওকে, বা ডিইউ ডিআর কে আমরা ইউ প্রাইম লিখেছি। তাহলে এই অংশটুকু সবাই বুঝতে পারছো? জি স্যার।
তাহলে আমরা এই ইকুয়েশনটাতে দ্যাট মিন্স বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনে y এর পরিবর্তে u ইউজ করেছি এবং x এর পরিবর্তে আলফা r। এখন আমাদের যেহেতু দুইটা সলিউশন, একটা আলফা আর একটা বিটা দিয়ে, এই রিলেশনটাতে যেভাবে আমরা x এর পরিবর্তে আলফা আর বসাইছি, আমরা x এর পরিবর্তে আলফা আর না বসিয়ে আমরা যদি x এর পরিবর্তে বিটা আর বসাই, দ্যাট মিন্স আলফার পরিবর্তে আমরা বিটা লিখি আর y এর পরিবর্তে এখানে u ইউজ করেছিলাম, আমরা u না রেখে যদি v লিখি, তাহলে আমাদের এরকম একটা রিলেশন আমরা পাবো যে y এর পরিবর্তে আগে ছিল u, এখন হয়েছে v। কাজে আমরা যেখানে u লিখেছিলাম সেটা হয়ে যাবে v, আর যেখানে আলফা লিখেছিলাম সেটা হয়ে যাবে বিটা। কাজে আমরা x এর পরিবর্তে বিটা আর y এর পরিবর্তে v এখানে কোথায় বসাচ্ছি সেটা আমি লিখি নাই, তাহলে এখানে আমি কপি করে নিয়ে আসি। আমি নিলাম, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই রিলেশনটা পাবো। ওকে, তো তোমরা এটা একটু নিজেরা চাইলে এরকম ক্যালকুলেশন করেও আনতে পারো, অথবা সহজ ভাষায় যদি আমরা জাস্ট এটার সাথে কম্পেয়ার করি, যে এটার সাথে কম্পেয়ার করি, আমরা x এর সাথে x এর পরিবর্তে আলফা আর বসাইছি, আর এখন আমরা x এর পরিবর্তে বিটা আর বসাচ্ছি। কাজে আলফাটা বিটা দ্বারা রিপ্লেস হচ্ছে, আর y এর পরিবর্তে এখানে আমরা u ইউজ করেছিলাম, এখন আমরা v ইউজ করতেছি। কাজে আমাদের চেঞ্জটা হবে আলফার পরিবর্তে বিটা আর u এর পরিবর্তে v। তখন আমরা এই রিলেশনটা পেলাম। এখন এই দুটা রিলেশনকে আমরা কম্বাইন করতে চাচ্ছি, আর সেই কম্বাইন করার জন্য আমরা কি করেছি যে ইকুয়েশন 2, দ্যাট মিন্স যেখানে আমাদের u টার্মটা আছে সেই u টার্মটাকে আমরা v বাই r দ্বারা মাল্টিপ্লাই করতেছি, আর v এর টার্মটাকে u বাই r দ্বারা মাল্টিপ্লাই করতেছি। ওকে, তাহলে এখানে আমরা যে মাল্টিপ্লাই করতেছি সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে u যে টার্মটা আছে বা ইকুয়েশনটা আছে, u এর ইকুয়েশনটাকে আমরা v বাই r দ্বারা, আর v এর ইকুয়েশনটাকে u বাই r দ্বারা মাল্টিপ্লাই করে আমরা সাবট্রাক্ট করতেছি, আর সাবট্রাক্ট করলে আমরা এই ইকুয়েশনটা পাবো। তাহলে তোমাদের কাজ হবে এটাকে তোমরা মাল্টিপ্লাই করবা v বাই r দিয়ে, তারপরে এটাকে মাল্টিপ্লাই করবা u বাই r দিয়ে, তারপরে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটাকে বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে আমরা এই রেজাল্টটা পাবো। ওকে, আচ্ছা, এখন এই রেজাল্টটার প্রথম দুইটা টার্মকে আমরা ডিফারেন্সিয়েশনের প্রপার্টি অনুযায়ী, ডিফারেন্সিয়েশনের যে uv প্রপার্টি আছে, তাহলে প্রথম দুইটা টার্মকে আমরা এখানে ডিফারেন্সিয়েশন অফ uv ফর্মুলাটা আছে, আমরা u হিসেবে r আর v হিসেবে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটাকে v হিসেবে নিলে আমরা এখান থেকে এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে আমাদের প্রথম দুটো টার্মের পরিবর্তে আমরা এই টার্মটা লিখতে পারি। তাহলে আমাদের প্রথম টার্মটা চেঞ্জ হচ্ছে। তোমরা যেটা করতে পারো যে এই যে এখানে ডি ডিআর এর মধ্যে যে টার্মটা আছে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে পারো এবং আরটাকে ফার্স্ট ফাংশন ধরো, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টার্মটাকে সেকেন্ড ফাংশন ধরে ডিফারেন্সিয়েশন করো, দেখো উপরের প্রথম দুইটা টার্ম পাওয়া যাবে। এরপরে ইউ যদি হয় যে এন আলফা আর, আমাদের একটু পরেই এখানে যেহেতু ইউ প্রাইম ভি প্রাইম আছে, অর্থাৎ এই ইকুয়েশনে যেহেতু ইউ প্রাইম আর ভি প্রাইম আছে, আমাদের ইউ প্রাইম আর ভি প্রাইমের রেজাল্টটা কাজে লাগবে। এখন ইউ হচ্ছে যে এন আলফা আর, তাহলে ইউ প্রাইমটা কি হবে? ইউ প্রাইমটা হবে যে এন প্রাইম আলফা আর, এন্ড দেন আলফা আরটাকে আবার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের হবে আলফা। কাজে ইউ প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারি যে এন প্রাইম আলফা আর মাল্টিপ্লাইড বাই আলফা। একইভাবে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি প্রাইমের পরিবর্তে যে এন প্রাইম বিটা আর মাল্টিপ্লাইড বাই বিটা। এখন আমাদের যে রেজাল্টটা ডিরাইভ করতে বলা হয়েছে সেখানে আমাদের রিলেশনটা কি ছিল, যে একটা ইন্টিগ্রেশন ছিল উইথ রেসপেক্ট টু আর, এবং ইন্টিগ্রেশনের লিমিটটা আছে 0 থেকে a পর্যন্ত, তাই না? যে ইন্টিগ্রেশনের লিমিটটা হলো 0 থেকে a এবং ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু r। কাজে এই রিলেশনশিপটা ডেভেলপ করার জন্য আমরা যে রিলেশন পাইলাম এখানে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু r,
আর ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ফ্রম 0 টু a। কাজে আমরা যখন ইন্টিগ্রেশনটা করব তাহলে ফার্স্ট টার্মটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ফার্স্ট টার্মটাতে একটা পার্ট আছে যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু r। কাজেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি হবে? কি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অপোজিট প্রসেস না? জি স্যার। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু r আর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু r, কাজে একটা আরেকটাকে ক্যান্সেল করে ফেলবে। আর যেহেতু আমাদের লিমিট আছে এই কারণে ফার্স্ট টার্মটাতে আমাদের এখানে 0 টু শুধু লিমিটটা আমরা ইউজ করেছি, আর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের একটু কনফিউশন হতে পারে যে এখানে আর ভি ইউ প্রাইম আছে আর এখানে জে এন বিটা আর জে এন আলফা আর এগুলা চলেছে। তো অ্যাকচুয়ালি আমরা ইউ এর পরিবর্তে জে এন আলফা আর ইউটা কি আমরা ওয়াই ইকুয়াল টু ইউ বলেছি, তাই না? খেয়াল করে দেখো যে এখানে আমরা ওয়াই ইকুয়াল টু ইউ বলেছি। এখন ওয়াইটা কি? ওয়াইটা হইছে বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা, তাহলে এটা সলিউশনটা হইছে ইউ। আর জে এন আলফা আর জে এন বিটার এগুলা কি বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এই কারণে ইউ ইকুয়াল টু আমরা বলতেছি জে এন আলফা আর আর ভি ইকুয়াল টু জে এন বিটা আর, দ্যাট মিন্স বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। কাজেই এই রিলেশনে আমাদের যে ইউ আর ভি আমরা ইউজ করতেছি সেই ইউ আর ভিটা হচ্ছে বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা। ওকে, তাহলে আমরা ইউর পরিবর্তে লিখতেছি জে এন আলফা আর আর ভি এর পরিবর্তে জে এন বিটা আর। ওকে, তাহলে আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেশন করতেছি উইথ রেসপেক্ট টু আর ফ্রম 0 টু a। তাহলে আমি যদি এরকম ভাবে একটা টার্ম লিখে দেই তাহলে মনে হয় তোমাদের জন্য একটু সহজ হবে। আমি এটাকে একটু মডিফাই করব। সব বাদ দিয়ে একটা ইন্টিগ্রেশন সাইন নেই, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু a। তোমরা কি আমি লিখতেছি দেখতে পাচ্ছ? স্যার একটা আর এখানে যদি একই জিনিস লিখি তাহলে আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেশন করেছি উইথ রেসপেক্ট টু আর ফ্রম 0 টু a। তাহলে আমাদের টার্মটা এরকম আসবে, এরকম না? এখন এখানে ফার্স্ট টার্মটাতে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু আর আর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু আর একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে। আমাদের এখানে থাকতেছে আর ভি ইউ প্রাইম, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি আমি লিখতে চাই তোমাদের জন্য হয়তো সহজ হবে যদি এভাবে লিখি, তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর 0 টু তাহলে আমরা ইন্টিগ্রেশন করার পরে এই টার্মটা পেলাম, এন্ড দেন আমাদের ফার্স্ট টার্মটাতে এই চেঞ্জটুকু হলো। আর একটু চেঞ্জ করে দেই যে এখানে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ারটা কনস্ট্যান্ট, কাজে আমরা ইন্টিগ্রেশনের প্রপার্টি অনুযায়ী এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে এই রিলেশনটা সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ভি এর পরিবর্তে জে এন বিটা আর লিখলাম আর ইউ এর পরিবর্তে জে এন আলফা আর। আচ্ছা, তাহলে ইউ যদি হয় জে এন আলফা আর, ইউ প্রাইম হবে আলফা জে এন আলফা আর, আর ভি প্রাইম হবে বিটা জে এন বিটা আর। ওকে, এখন ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি অনুযায়ী আমরা কি করি, এই যে ফার্স্ট টার্মটাতে আপার লিমিট আর লোয়ার লিমিট আছে, আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা ইউজ করব।
ঠিক না? এখন আমরা যদি আপার লিমিটটা ইউজ করি তাহলে আমাদের টার্মটা কি অবস্থা দাঁড়ায়? এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আপার লিমিট এ যদি আমরা ইউজ করি তাহলে আমার কার্সরটা এখানে জে এন বিটা আর আছে, এই টার্মটা কি হবে? বিটা এ। বিটা এ। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে জে এন বিটা এ। এখন আমরা শুরুতেই দেখো, আমরা প্রথমে একবারে শুরুতেই বলছি যে জে এন বিটা এর রেজাল্টটা কত? 0। 0। যেহেতু বিটাটা জে এন আর এর একটা রুট, কাজে রুটের প্রপার্টি অনুযায়ী আমরা এটাকে 0 বলতে পারি, তাই না? তাহলে এখানে বলো যে আমি যখন এখানে আপার লিমিটটা ইউজ করব এই টার্মটাতে, তাহলে এটা ইউজ করতেছি। তাহলে এটা যখন আমরা ইউজ করতেছি এই টার্মটা জে এন বিটা এ হয়ে যাচ্ছে, আর জে এন বিটা এ যেহেতু 0, তাহলে এই টার্মটা কি থাকবে? না স্যার 0 হয়ে যাবে। এটা থাকবে না। তারপরে এখানে যখন আমরা এ ইউজ করব সেকেন্ড টার্মটাতে, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে জে এন আলফা এ, এবং জে এন আলফা এটাও 0। কাজে আমরা যখন এই আপার লিমিটটা ইউজ করতেছি তখন এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। আর যখন লোয়ার লিমিট ইউজ করতেছি, লোয়ার লিমিট ইউজ করলে এই টার্মটা তো আর আছে, এই টার্মটা তো আর আছে, আর আর এই পরিবর্তে 0 ইউজ করলে আমাদের এই দুটো টার্মও 0 হয়ে যাচ্ছে। কাজে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট যেটাই আমরা ইউজ করি, আমাদের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে পুরোটাই আমাদের 0 হয়ে যাচ্ছে। কাজে আমাদের বাকি থাকে শুধু এই অংশটুকু। কি ঠিক আছে না? সেকেন্ড টার্মটা যেখানে আমরা ইউ এর পরিবর্তে লিখেছি জে এন আলফা আর, আর ভি এর পরিবর্তে লিখেছি জে এন বিটা আর। ওকে, কি এটা থাকে তো মিথিলা? জি স্যার। আচ্ছা, তারপরও জি স্যার। আমি তো এখন বলে যাচ্ছি, তোমরা তো ওইভাবে চেক করার সুযোগটা এখন কম। তারপরে নিজের মতো একবার লিখে লিখে আমি যে কথাগুলো বলতেছি সেটা মনে পড়ে কিনা একটু চেক করার চেষ্টা করবা, ঠিক আছে? আর তারপর যদি কনফিউশন হয় আবার আমাকে নেক্সটে জিজ্ঞাসা করবা। এখন এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটাতে আলফা আর বিটা আমাদের শুরুতেই বলা হয়েছে যে আলফা আর বিটাটা কি ইকুয়াল না আনইকুয়াল? অর্থাৎ বলা হয়েছে যে দুইটা ডিফারেন্ট, তাই না? আচ্ছা, দুইটা ডিফারেন্ট বা দুটা ডিস্টিংক্ট বলা হয়েছে। কাজে দুইটা যদি ডিস্টিংক্ট হয় বা আলাদা হয় তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার এটা নন জিরো, আর এটা যদি নন জিরো হয় তাহলে ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু আমরা 0 বলতে পারি, ঠিক আছে? তো সেটা আমরা বলেছি যে সিন্স আলফা নট ইকুয়াল টু বিটা, আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইজ নন জিরো, কাজে এই ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু 0 হবে, যেটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল প্রপার্টি। ওকে, আর এরপরে আরেকটা টপিকস আমাদের আছে, সেটাও সিম্পল। আর পরে এগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা তোমরা নিজেরা দেখবা। আমি শুধু এখানে তোমাদের একটু চেক করে দেখবো যে তোমরা ক্যালকুলেশন গুলা বুঝতে পারো কিনা। এটা হলো টপিকসটা হলো ত্রিগোণমিতিক এক্সপেনশন ইনভলভিং বেসেল ফাংশন। অর্থাৎ আমাদের যে sin x cos x এর যে সিরিজটা আছে আমরা সব সময় জানি, তো সেই sin x cos x এগুলাকে বেসেল ফাংশনের মতো করে এক্সপেন্ড করা যায়। তো sin x cos x এর রেজাল্টটাকে বেসেল ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করা। আর এখানে যদিও 6টা রেজাল্ট আছে, পরীক্ষার সময় যে কোনোটা থাকতে পারে এবং একটা থেকে আরেকটাকে সিম্পলিফাই করে রেজাল্টটা আনা যায়। ওকে, তো 6টা রেজাল্ট দেখে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা সিম্পল একটা জিনিস, জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং কিছু প্রপার্টি ইউজ করা এবং বেসেস ফাংশনের সাথে sin x cos x এর একটা রিলেশন ডেভেলপ করা, অথবা sin x cos x কে বেসেস ফাংশনের একটা সিরিজ আকারে এক্সটেন্ড করা। ওকে, তাহলে মূল বিষয়টা বুঝতে পারছো এখানে যে বেসেস ফাংশনের সাথে sin x cos x এর একটা রিলেশন ডেভেলপ করা, অথবা sin x cos x কে বেসেস ফাংশনের সিরিজ আকারে এক্সটেন্ড করা। তো এটা প্রমাণ করার জন্য শুরুতে যে ইকুয়েশনটা বলা হয়েছে, এই মুহূর্তে লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনটা বা পুরো ইকুয়েশনটা আমরা কোথা থেকে লিখছি কেউ কি বলতে পারবা? আমি যেটা হাইলাইট করে রাখছি।
জেনারেটিং ফাংশন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জেনারেটিং ফাংশন ফর বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বেসেস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেটিং ফাংশনটা কি ছিল, যে e টু দি পাওয়ার x/2 t - 1/t, এটাকে এক্সপ্যান্ড করলে t টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা হবে বেসেস ফাংশন। সেই কারণে আমরা রাইট হ্যান্ড সাইডের টার্মটাকে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইডে t টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটা হচ্ছে jnx। ওকে, এখন এটাকে যে আমরা এটা লিখছি, দুটো চলে আসে না। তাহলে এই যে হাইলাইট করা যে উপরের শীর্ষটাকে ভেঙে আমরা নিচের টার্মটা যে লিখছি, এটা তোমরা লিখতে পারবে না? যে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে, তো আমরা প্রথমে মাইনাস নেগেটিভ ভ্যালু আর পজিটিভ ভ্যালু, মাঝখানে কি জিরো আছে, তো আমরা প্রথমে J0x লিখেছি, তারপরে পজিটিভ ভ্যালুগুলো লিখেছি J1 J2 J3 এভাবে Jn পর্যন্ত, এভাবে এটা চলতে থাকবে। আবার J-1 নেগেটিভ ভ্যালুগুলোও লিখেছি J-1x J-2x J-nx। ওকে, তাহলে আমাদের উপরে যে সিরিজটা আছে, অর্থাৎ এখানে যে সিরিজটা আছে, সেটাকে আমরা এক্সপ্যান্ড ফর্মে এই টার্মটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তো এই টার্মটা লেখার পরে পরের টার্মটা, তো এখানে আমাদের চেঞ্জটা কি, J0x টা J0x ই আছে। এখন এখানে যে J1x আছে, J1x এর সাথে আছে t, আর এখানে J-1x J-1x t টু দি পাওয়ার -1। তাহলে আমরা শুরুতেই যে nx এর সাথে যে -nx এর একটা রিলেশন দেখেছি না, এই যে রিলেশনটা যে -nx এর সাথে jnx এর যে রিলেশনটা, আমরা বেসিস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পরে এই রিলেশনটা ডেভেলপ করছি। এই রিলেশনটা ইউজ করে আমরা J-1x এর পরিবর্তে আমরা লিখতে পারি -1/t J1x। পরে আমরা J1x টা কমন নিয়ে আমরা t - 1/t J1x লিখতে পারি। ওকে, তাহলে এই রিলেশনটা ইউজ করে আমরা এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে কনভার্ট করতে পারি। তো তোমরা এটা দেখবা যে J1xt আর J-1x t টু দি পাওয়ার -1, তাহলে এই দুটা রিলেশন থেকে আমরা এই টার্মটা লিখতে পারি। তারপর J2x t স্কয়ার আর J-2x t টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -2, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। তো আমরা তাহলে এটা লিখতে পারি। এখন এটাকে কি তোমাদের কোনো কোশ্চেন আছে, এই যে আমরা হাইলাইট করে রাখছি? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই রিলেশনটা ইউজ করে এবং আমরা J1x J2x এগুলো কমন নিয়ে আমরা এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করেছি, যে এখানে যে টি আছে, টি এর পরিবর্তে e টু দি পাওয়ার i5 লিখেছি। যে টি এর সাথে ত্রিকোণমিতিক ফাংশনটা আনার জন্য আমাদের যেহেতু টার্গেট কি, বেসিস ফাংশনের সাথে ত্রিকোণমিতিক ফাংশনটার একটা রিলেশন ডেভেলপ করব। আর ত্রিকোণমিতিক ফাংশনটা আনার জন্য আমরা টি এর পরিবর্তে e টু দি পাওয়ার i5 ইউজ করেছি। তখন e টু দি পাওয়ার i5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, cos phi প্লাস i sin phi, এটা না? e to the power জি i স্যার। phi equal to cos phi plus i sin phi। এটার নামটা কি কেউ বলতে পারবা, এই রিলেশনটার নাম? এর একটা নাম আছে। অয়েলার ইকুয়েশন না? হ্যাঁ, অয়েলার ইকুয়েশন, তাই না? আচ্ছা, তাহলে সেই অয়েলার ইকুয়েশন আমরা t এর পরিবর্তে e to the power i5 লিখলাম। তাহলে 1/t ইকুয়াল টু কি হবে, 1/t ইকুয়াল টু e to the power minus i5 লিখতে পারি। এখন আমাদের উপরে যেহেতু t - 1/t, তারপর t স্কয়ার প্লাস 1/t স্কয়ার, তারপর t কিউব মাইনাস 1/t কিউব, এই রেজাল্ট গুলো আছে। কাজে আমরা এই রিলেশনটা ইউজ করে t - 1/t এর ভ্যালুটা ক্যালকুলেশন করলাম, তারপরে t স্কয়ার প্লাস 1/t স্কয়ার এর ভ্যালুটা ক্যালকুলেশন করলাম, এবং ইন জেনারেল যে অন্য ভ্যালুগুলা কি হবে আমরা সেটা কমনলি লিখে দিলাম। ওকে, স্যার এখানে 2 cos 2 phi হবে না? 2 cos এই জায়গাটায় না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যালকুলেশনে ভুল আছে। হ্যাঁ, এখানে 2টা বাদ পড়ে গেছে। ওকে,
তখন টি স্কয়ার ইকুয়াল টু হবে cos 2 প্লাস i sin 2 এবং এই যে জেনারেল ফর্মুলা যেটা লিখেছি, তাহলে এখানে n ইকুয়াল টু 2 বসাইলে আমাদের কি হবে, n ইকুয়াল টু 2 হলে এটা ইভেন, কাজে এটা হবে 2 cos 2 আবার n ইকুয়াল টু 3 হলে cos হবে না sin হবে। আমরা যে হাইলাইট করা ইকুয়েশন লিখেছি, যেমন n ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু 1 হলে আমরা এই রেজাল্টটা ক্যালকুলেশন করে দিছি। তাহলে আমরা যে জেনারেল ফর্মটা লিখেছি সেখানে n ইকুয়াল টু 1 হলে কি স্যাটিসফাই করে কি করে না দেখা যাবে না। n ইকুয়াল টু 1 হলে nটা কি 1টা ইভেন না অড? odd অড, কাজে অড হলে আমাদের উপরের ইকুয়েশনটা, দ্যাট মিন্স 2i sin phi, আমরা উপরে 2i sin phi পেয়েছি। আবার n ইকুয়াল টু 2 বসাইলে 2 ইভেন নাম্বার, কাজে 2 cos 2 তাহলে এটা আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেটা 2 cos 2 কাজে আমরা এখান থেকে এই পর্যন্ত মূলত আমরা t ইকুয়াল টু e টু দি পাওয়ার i5 এই ইকুয়েশনটাতে t ইকুয়াল টু e টু দি পাওয়ার i5 বসাইলে আমাদের ক্যালকুলেশনটা কি হতে পারে সেটা আমরা এখানে দেখাই দিচ্ছি। ওকে, তো দেখা দেওয়ার পর আমরা যখন এখানে বসাইলাম তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন দেখো তো এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা। আমাদের লেফট সাইডে যেটা e টু দি পাওয়ার ix sin phi, দ্যাট মিন্স আমাদের উপরের দিকে খেয়াল করো, এখানে আছে t minus 1/t, তাহলে এখানে t minus 1/t এর ভ্যালুটা ইউজ করে আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো e টু দি পাওয়ার ix sin phi, আর তারপরে আমরা t minus 1/t t স্কয়ার প্লাস 1/t স্কয়ার এর ভ্যালুটা যখন আমরা ইউজ করব তখন আমরা এই রেজাল্টটা পাবো। ওকে, এবং এরপরে আমরা অয়েলার্স ফর্মুলাটা ইউজ করব এবং আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা আলাদা করে লিখব, যাতে করে আমরা রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্টটা সেপারেট করতে পারি, এবং আমরা রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্টটা সেপারেট করলে আমরা এই দুটো ইকুয়েশন পাবো। ওকে, তাহলে এই যে এই দুটো ইকুয়েশন আমাদের শুরুতে যে 6টা ইকুয়েশন ছিল, দেখো এখানে ইকুয়েশনটা পাইছি cos x sin phi, তাহলে আমাদের প্রথম যে ইকুয়েশনটা cos x sin phi। ওকে, তাহলে আমাদের দুটো রেজাল্ট কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, এটার সাথে একটু মিলিয়ে দেখো যে এটা যে জিনিস আর আমরা রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করার পরে আমরা একই জিনিস। তাহলে এটা হলো আমাদের phi এর রিলেশনটা। এরপরে যেটা করা হয়েছে যে এখানে খেয়াল করে দেখো যে cos phi এর রিলেশনটাকে থিটার রিলেশনে কনভার্ট করছে। আমাদের এটা একটু ইন্টারচেঞ্জ করে দিলে ভালো হতো, যে 1 আর 2 ঠিক আছে, তারপর এটাকে আমাদের 3 নাম্বার দিলে ভালো হতো। এটা আমাদের 3 নাম্বার, তারপরে এটাকে দিয়ে আমরা 4 নাম্বার, এরপরে এটা দিয়ে 5 আর এটাকে দিয়ে 6। একটু মনে হলো একটু চেঞ্জ করে ফেলি। ঠিক মতো করলাম তো, উল্টা করে ফেলছি। এটাই আছে না, তাহলে 3 নাম্বার 4, এটা হবে 3, 3 আর এটা হবে 4, 4 করে দিন 3 4, তাহলে এটা হবে 5 আর এই 4 নাম্বারটা হবে 6। এরপর আমরা এই দুটাকে কাট করে শেষে নিয়ে আসি। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারটাতে এই cos 1 আর 2 ছিল ইন টার্মস অফ phi, phi-টাতে থিটাতে কনভার্ট হয়েছে। দেখো sin phi আর cos থিটা, যে cos লেফট cos আর cos ঠিক আছে, যে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনটাকে 3 নাম্বার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, cos x sin phi আর cos x cos থিটা, তাহলে sin phi টা cos থিটাতে কনভার্ট হয়েছে, তাই না? আর এই কনভার্টটা করার জন্য
আমাদের কি করতে হবে, আমরা ফাই এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা ইউজ করব। তাহলে এই যে রিলেশনটা আমরা পাইছি ইকুয়েশন 1 আর 2, এই রিলেশনে আমরা ফাই এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা ইউজ করে আমরা এই রিলেশনটা পাবো। ওকে, এটা আর এটা। এবং এরপরে লাস্টলি আমরা এই দুটা রিলেশনে যদি থিটা ইকুয়াল টু 0 বসাই তাহলে আবার আমরা এই রিলেশনটা পাবো। তাহলে আমরা যে রেজাল্টটা পাইছি সেখানে একটা রেজাল্টে আমরা ফাই এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা, আর আরেকটা রেজাল্টে আমরা থিটার পরিবর্তে 0 বসাইলে আমাদের বাকি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যেহেতু অলরেডি অনেকটা সময় চলে গেছে, তোমাদের সাথে একটা পর্যন্ত সময় ছিল, বাট একটা বেজে গেছে, তো আবারও বলি যে পুরো জিনিসটা তোমরা একটু প্র্যাকটিস করবা, এবং তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি নেক্সট ক্লাসেও আমরা বেসিস ফাংশনটা আলোচনা করব, এবং বেসিসের সাথে লেজেন্ডারটা তোমাদের সাথে শেয়ার করব, যে বেসেলের সাথে কম্পেয়ার করে লেজেন্ডারটা আলোচনা করব। ওকে, কাজেই এই এক সপ্তাহ তোমরা বেসিস ফাংশনটা ভালোভাবে পড়বা, এবং লেজেন্ডারটাতে কি আছে, অন্তত টার্মগুলা কি আছে সেই টার্মগুলা একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে স্যার। তাহলে যেহেতু অনেকটা সময় চলে গেল, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দেই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই ভালো থেকো।